দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে যে মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মৌকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, মুক্ত হয়েছে খালেদা জিয়া এবং দেশে আসছে তারেক রহমান। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে যে মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মৌকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সংকট, সম্ভাবনা, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে ফুরফুরে মেজাজে দলীয় নেতাকর্মীরা, কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও হাসপাতালেই আছেন খালেদা জিয়া। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক মাস পরই গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপির হাল। রাজপথে থেকেছেন, গ্রামেগঞ্জে ঘুরেছেন, 90-এর উত্তাল দিনগুলোতে শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন। সবাইকে নিয়ে নেমেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আন্দোলন করতে গিয়ে আপসহীন নেত্রীর উপাধিও পান তিনি। 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। যতবার যত আসনে প্রার্থী হয়েছেন প্রত্যেকটিতে জয় পেয়েছেন ধানের শীষে। বিএনপি নেতাদের দাবি, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। সব মিলিয়ে দক্ষতায় যোগ্যতায় তিনি অনন্য উচ্চতায় নিয়েছেন বিএনপিকে, নিজে হয়ে উঠেছেন দলের অবিসংবাদিত নেতা। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন খালেদা জিয়া। বেশ কয়েক মাস অবরুদ্ধ থাকেন গুলশানের বাসভবনে। 2015 সালে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধের ঘোষণা করলেও একই পরিণতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। দলের পক্ষ থেকে নানা সময়ে নানা রকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর হাসপাতাল, বাসা, হাসপাতাল, এভাবেই চলছে তার জীবন। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংকট মোকাবেলায় এগিয়ে আসে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচ কিংবা ভাগ্যের খেলা। 2018 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া, মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনের নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন সেটি নিশ্চিত করা
আপনার আমাদের সবার দায়িত্ব। কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন। বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোন সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোন অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শেখ হাসিনার পতন হয়েছে বলে আমরা সবাই খুশি। আমরা আগামীতে রেমিটেন্স পাঠাবো। আমরা চাই ভালোটা সরকার। বাংলাদেশ স্বাধীনতায় আমি আজ ঈদের থেকে খুশি পাই। বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা আস্ত খাসি কিনে নিয়ে এসে এবং তাদের ফ্যাক্টরির মধ্যে তারা জবাই করে তারা রান্না বান্না খাওয়া দাওয়া করবে, আনন্দ উল্লাস করবে। এই দেখেন আস্ত খাসি তারা নিয়ে আসছে, জবাই করছে, করার পরে এগুলাই করবে। এখানে সবাই আমাদের রেমিটেন্স যোদ্ধা, সবাই এখানে কাজ করেন। এটা একটা বোরকা ফ্যাক্টরি, ছোট্ট একটা বোরকা ফ্যাক্টরি। তারপর ওনারা কাজ করতে থাকেন, নিরলসভাবে কাজ করতেছেন। এর ভিতরে তারা দেশকে ভুলে যায় নাই, দেশের মাতৃভূমিকে ভুলে যায় নাই। এবং আমাদের এই যে রেমিটেন্স যোদ্ধারা দেখেন তারা কিভাবে পরিশ্রম করতেছে, তারা কিভাবে কাজ করতেছে। এই কাজ করার মধ্যে দিয়ে তারা এই দেশে সরকারের পতন বিষয়ে তারা মোটামুটি অনেকে কথা বলবেন এবং তারা কতটা খুশি, তারা কতটা আনন্দ তাদের মুখ থেকে শুনবো। আমার নাম ফজলুল মিয়া। মোটামুটি আমরা প্রবাস জীবনটা খুব কষ্টের জীবনটা, কিন্তু এই হাসিনার জন্য মোটামুটি আমাকে যে একটা পতন হয়েছে মানে এই করার জন্য আমরা বাংলাদেশে যা শান্তি পাই না। এই আওয়ামী লীগের পোলাপান আমাকে বাড়িতে যা ভাঙচুর, হামলা, চাঁদাবাজি, একটা বাড়ি করতে গেলে চাঁদা চায়, এরকম এই করে ভাঙচুর করে, এগুলো আমরা সন্তুষ্ট না, অসন্তুষ্ট। ও পতন হয়েছে খুশি, এর বদলে দরকার পরে কালকে আগামীকাল আবার গরু হবে ইনশাআল্লাহ। আমরা এখানে সব প্রবাসী সবাই আইসি ভাই বিদেশে, কিন্তু কিছু কাম কাজ করার জন্য, কিন্তু দেশে যাইতে কোনো শান্তি পাওয়া যায় না। এই সমস্যা ওই সমস্যা আওয়ামী লীগের এই অত্যাচারে, এই জন্যই আমরা এখন। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।